৩৫ বছর পর রাকসুতে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা। চাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন তিনি ৭,৯৮৩ ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। চাকসুতে ভিপি ইব্রাহিম জিএস সাইট সহ ২৪টি পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়ী। এজিএস পদে ছাত্রদল। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত সরকার। বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ নিয়ে এখনো কাটেনি মতভিন্নতা। বাস্তবায়ন পদ্ধতি সরকার স্পষ্ট না করে ধোঁয়াশার মধ্যে রেখে দিল এবং এটি তখন হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা টানাটানির মতন অবস্থা তৈরি করবে। কেউ যদি বলে আমার এটা না হলে আমি সই করব না, দিস ইজ দ্য প্রবলেম। জুলাই সনদ দস্তগত হয়ে যাবে, তখন তো এটা লিপিবদ্ধ থাকবে। তাই এরপরে আমার মনে হয় কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব আমার মনে হয় কারো থাকবে। রাতে এভার কেয়ারে ভর্তি খালেদা জিয়া অবস্থা স্থিতিশীল। স্বাস্থ্য পরীক্ষায় হাসপাতালে রাখা হতে পারে ২-১ দিন। এখন যে অবস্থা আছে আমরা আশাবাদী যে হয়তো মেডিকেল বোর্ড আগামী ১-২ দিনের মধ্যেই হয়তো ওনাকে আবার বাড়ি যাওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫৮.৮ দিন। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। পুরো ক্যাম্পাসে চলাচল নিয়ন্ত্রণ আর আইন শৃঙ্খলা রক্ষায় শক্ত অবস্থানে প্রশাসন। এনে সবশেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান, আমিরুল বাপি এবং মিয়া আমিরুল। শুরুতে চলে যাচ্ছি রাকিবুলের কাছে। রাকিব, এবারে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। সকাল ৯টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনি জানেন যে রাকসু নির্বাচন দীর্ঘ ৩৫ বছর পর হচ্ছে, যার কারণে প্রত্যেকটি কেন্দ্রেই আমরা যে ১৭টি কেন্দ্র রয়েছে সেখানে আমাদের অন্যান্য সহকর্মীরা আছে, আমরা নিজেরাও পরিদর্শন করেছি। সেখান থেকে দেখা গেছে যে শিক্ষার্থীরা কিন্তু আসতে শুরু করেছে এবং তাদের যে লাইন সেটা খানিকটা বড় হচ্ছে আস্তে আস্তে এবং বেলা গড়াবার সাথে সাথে সেটি বড় হবে। আমরা এখন জুবিলি ভবনে আছি। এখানে দুটি হলের কেন্দ্র রয়েছে। একটি হচ্ছে সৈয়দ আমির আলী হল এবং যেখানে ১২০০-র বেশি আসলে ভোটার রয়েছে, এবং আরেকটি হচ্ছে শাহ মখদুম হল যেখানেও আসলে ভোটার রয়েছে প্রায় ১৪০৯টি। এখানে কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব তিনি এসেছেন এবং তিনি এইটা দিয়েই শুরু করলেন তার বিভিন্ন হল পরিদর্শন। এবং একই সাথে আমরা দেখেছি ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের যে ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ তিনিও আসলে এখানে তার নিজের ভোট কেন্দ্র এটি এবং এখানে তিনি ভোট দিবেন, তিনি ভোট দিতে এসেছেন। এবং তারও আগে আমরা আসলে যেটি দেখছিলাম যে শাহ মখদুম হলে প্রথম ভোটটি যিনি দিয়েছেন বা শিক্ষার্থীরা আছেন তারা বলছেন নির্বিঘ্নে তারা ভোট দিতে পারছেন, কোনো ধরনের সমস্যা হয়নি। ৪৩টি করে আসলে ভোট দিতে হচ্ছে একজন ভোটারকে। সেক্ষেত্রে যে পরিমাণ সময় লাগার কথা, যাদের প্রস্তুতি রয়েছে তাদের খুব একটা সেই রকম সময় লাগছে না, তারা দিতে পারছেন এবং এখন পর্যন্ত খুবই সুন্দর সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে আমরা আমাদের সহকর্মীদের থেকে বিভিন্ন জায়গায় হলগুলো থেকে খবর পাচ্ছিলাম যে ছাত্রদল সমর্থিত যে সমস্ত ভিপি, জিএস প্রার্থী যারা আছেন তারা কিন্তু আসলে ভোট দিয়েছেন এবং একই সাথে আমরা যে জিনিসটি আসলে লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে এই যে ভোট গ্রহণ আসলে হচ্ছে সেটি একবারে সকাল ৯টায় শুরু হচ্ছে এবং সেটি শেষ হবে বিকেল ৪টায়। তো এই অবস্থায় এখন পর্যন্ত আমরা আসলে যেটি দেখেছি যে সুন্দর সুষ্ঠুভাবে আসলে ভোট গ্রহণ হচ্ছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান। আমরা রাকসু নির্বাচনের আরও খবর জানাবো, তবে তার আগে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ও সমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাব সেখানে। চট্টগ্রাম বোর্ড 52.57, বরিশাল শিক্ষা বোর্ড 62.57, সিলেট বোর্ড
51.86, দিনাজপুর বোর্ড 57.49, ময়মনসিংহ বোর্ড 51.54, মাদ্রাসা শিক্ষা বোর্ড 75.61, কারিগরি শিক্ষা বোর্ড 62.67। এই হলো সকল বোর্ডের 11টি বোর্ডের পাশের হারের পরিসংখ্যান। এই পাশের হারগুলোর গড় অর্থাৎ সমগ্র বাংলাদেশে সকল বোর্ডের পাশের গড় হার 58.83 এবং 9টি সাধারণ শিক্ষা বোর্ড অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড বাদে বাকি যে 9টি সাধারণ শিক্ষা বোর্ড বলা হয় সেটির পাশের হার গড় 57.12 এবং এই 9টি শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাশের হার 64.62 ঢাকা বোর্ডের এই সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে, আর সর্বনিম্ন পাশের হার কুমিল্লা বোর্ড 48.86। এর মধ্যে আছে অন্যান্য বোর্ডের পার্সেন্টেজ এবং এই 9টি বোর্ডের গড় পাশের হার 57.12। আগেই বলেছি আলিম অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার 75, কারিগরির 62.67। আর আমাদের সকল বোর্ড মিলে 11টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 12,35,661 জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 7,26,960 জন, অর্থাৎ 6.5 লাখের 1,000-এর মতো বেশি। পাশের হার আগেই বলেছি এবং শুধু 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল, শিক্ষার্থীর সংখ্যা ছিল বা পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,47,242 জন। এ থেকে উত্তীর্ণ হয়েছে এই 9টি শিক্ষা বোর্ডের মধ্যে মোট উত্তীর্ণ হয়েছে 5,98,166 জন। জিপিএ 5 11টি বোর্ডে জিপিএ 5 এর সংখ্যা হচ্ছে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 69,097 জন। 69,097। আমি আর কয়েকটি উল্লেখযোগ্য বিষয় আপনাদের সামনে তুলে ধরি। এবছর ছাত্রের চেয়ে ছাত্রী বেশি উত্তীর্ণ হয়েছে 59,232 জন। ছাত্রী উত্তীর্ণের সংখ্যা ছাত্রদের তুলনায় 59,232 জন। আর একই কাহিনী, ছাত্রী জিপিএ 5 পেয়েছে ছাত্রদের চেয়ে 4,991টা, প্রায় 5,000 জিপিএ 5 বেশি পেয়েছে ছাত্রী শিক্ষার্থীরা ছাত্রদের তুলনায়। সালে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল 1,45,911 জন। এবছর সেই সংখ্যাটি দাঁড়িয়েছে 69,097 জন।
2024 সালে শূন্য পাস এবং আপনাদের এগুলো জানা যে বেশ কিছু প্রতিষ্ঠান শতভাগ পাস করে, আবার এর উল্টা চিত্রও আছে, বেশ কিছু প্রতিষ্ঠান একজনও পাস করে না। তার পরিসংখ্যান আমি তুলে ধরছি। 25 সালে শূন্য পাস এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 202টি, অর্থাৎ এই সকল প্রতিষ্ঠানে একজন পরীক্ষার্থীও পাস করেনি। সেই প্রতিষ্ঠানের সংখ্যা 202টি। আর এবছর অর্থাৎ 25 সালে শতভাগ পাস করেছে, যে কয়জন পরীক্ষা অবতীর্ণ হয়েছিল সকলেই উত্তীর্ণ হয়েছে, এই সংখ্যা 345টি প্রতিষ্ঠান। এই আমাদের আন্তঃবোর্ডের অর্থাৎ সকল বোর্ডের প্রধান শিরোনাম, আজকের ফলাফলের মূল শিরোনাম এটি। এখন আমি ঢাকা বোর্ডের আরো ডিটেইলস গেলে এই বিষয়গুলোই আমি বলবো, যেগুলো আপনাদের সামনেই আছে। জি, ঢাকা বোর্ডের পাশের হার আগেই বলেছি 62.62, 64.62। এই সংখ্যাটা আগে আপনারা না জানেন নিশ্চয়ই যে এটা তো গড় মান, কিন্তু এই গড়ের বিস্তৃতি কত গড় আপনারা, এটা একটা খুবই উল্লেখযোগ্য বিষয় যে আমাদের এই বোর্ডের 14টি জেলা, ঢাকা মহানগর সহ, ঢাকা মহানগর এবং ঢাকা জেলা আলাদাভাবে হিসাব করে, এবং গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, এই যে এই বিভাগ, এই ঢাকা বোর্ডের মধ্যে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর আলাদা আলাদা পাশের হার বিদেশ সহ তার গড় হচ্ছে 64.62। এবার আমি সকল বোর্ডের বা ইউনিট গুলোর পার্সেন্টেজটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঢাকা মহানগরী, এখানে পাশের হার 84.03, অর্থাৎ 84%। ঢাকা জেলায় 61.29, গাজীপুরে 63.86, নারায়ণগঞ্জ 51.91, নরসিংদী 68.18, মুন্সিগঞ্জ 58.84, মানিকগঞ্জ 45.40, টাঙ্গাইল 44.41, ফরিদপুর 51.54, মাদারীপুর 46.38। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা চলছে, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 2025 সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে 11টি শিক্ষা বোর্ডে 11 গড় পাস 58.83%। সারা দেশে পরীক্ষা দিয়েছিল 12.5 লাখ শিক্ষার্থী। ফলাফল জানতে এই মুহূর্তে সকাল থেকে রাজধানীর বিভিন্ন কলেজে ভিড় করছেন শিক্ষার্থী, অভিভাবকরা। উত্তেজনা, আনন্দ আর অপেক্ষার মিশ্র অনুভূতিতে মুখর ক্যাম্পাসগুলো। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। এবার তো গড় পাশের হার অনেক কম, তো ফলাফল প্রকাশের পর আসলে শিক্ষার্থী আর অভিভাবকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? যেটা বলছিলেন যে এবার কিন্তু এইচএসসি পরীক্ষার যে ফলাফল সেটি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। গড় পাশের হার বেশ কম এবং সেটির ধারাবাহিকতা কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বোর্ডে 64.62% পাশের হার রয়েছে। আমি যদি একটু বর্তমানে ভিকারুননিসা, আমি যে কলেজে আছি সেই কলেজের একটু রেজাল্ট সম্পর্কে আপনাদেরকে জানাই দিতে চাই। ভিকারুননিসায় কিন্তু গড় পাশের হার 57.56% এবং এখানে যারা পরীক্ষার্থীরা ছিল, এখানে কিন্তু 2514 জন পরীক্ষার্থীদের মধ্যে 2495 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং এখানে পাশের হার মূলত 2495 থেকে কিন্তু পাশ করেছে 2434 জন শিক্ষার্থী এবং এর মধ্যে সর্বমোট জিপিএ 5 পেয়েছে 986 জন শিক্ষার্থী।
তো বলা চলে যে পাশের হার মোটামুটি ভালো হলেও এই প্রতিষ্ঠানে কিন্তু জিপিএ 5-এর দিক দিয়ে মানে অর্থাৎ এই যে সবগুলো সাবজেক্টে A+ পাশাপাশি একটা গড় যে ভালো মার্কস আমরা যেটা একটা ট্রেডিশনালি বলে থাকি সেটি কিন্তু মোটামুটি একটু কমই বলা চলে গত বছরের তুলনায়। এবং আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা তেমন ভিড় করেনি। আমরা দেখেছি যে খুব কম সংখ্যক শিক্ষার্থী কিন্তু এখন এসেছে, কারণ এখন কেবল হচ্ছে আপনার ফলাফল ঘোষণা হয়েছে এবং এই যে ফলাফল ঘোষণার প্রক্রিয়াটি হয়েছে এর মধ্যে কিন্তু যারা হচ্ছে ভালো রেজাল্ট করেছে তারা কিন্তু এখন সেই রেজাল্ট দেখেই কিন্তু সহপাঠী যারা আছেন সেই সহপাঠীদের সাথে আসবেন, তাদের ক্যাম্পাসে উৎসব মুখর একটি পরিবেশের মধ্যে তারা কিন্তু এই উল্লাসটি করবেন। আর যারা একটু খারাপ রেজাল্ট করেছেন তারা কিন্তু তাদের কিন্তু না আসাটাই কিন্তু অনেকটা বলা যাচ্ছে যে এই ক্যাম্পাসে না আসতেই পারে তারা। কিন্তু এবার সব বিষয়ে বলা যাচ্ছে যে ক্যাম্পাসে কিন্তু আগের মতো সেরকম আনুষ্ঠানিকতা নেই, কারণ আমরা দেখেছি যে এই বছরে যখন এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছিল তখনও কিন্তু এরকম আমরা কোনো আনুষ্ঠানিকতা দেখিনি। এবার এইচএসসি পরীক্ষায় কিন্তু সেভাবেই কিন্তু বোর্ড থেকে নির্দেশনা এসেছে যে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই এবারকার রেজাল্ট প্রকাশিত হবে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে অ্যানি, আমার কাছে এই ছিল সর্বশেষ ভিকারুননিসা থেকে। এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে এই মুহূর্তে চলে যাব ময়মনসিংহে। শিক্ষা বোর্ড থেকে আমাদের সাথে যুক্ত আছেন হারুনুর রশিদ। হারুন, ময়মনসিংহে পাশের হার জানতে পেরেছেন কিনা, আর ফলাফল নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা? ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফল কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। আমরা দেখেছি যে এখানে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের যে মিলনায়তন রয়েছে সেই মিলনায়তনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কিছুক্ষণ আগে ফলাফল ঘোষণা করেছেন এবং আমরা যে ফলাফল পেয়েছি সেটি হচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে 51.54% পাশের হার। এবং এখানে আমরা যদি একটু বলি যে জিপিএ 5 পেয়েছেন প্রায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 2684 জন এবং এই শিক্ষা বোর্ডে এবছর ফর্ম পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম পূরণ করেছিল 79,237 জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে 75,885 জন এবং অংশগ্রহণকারী ছাত্রের সংখ্যা ছিল 35,607 জন এবং অংশগ্রহণকারী ছাত্রী ছিল 40,248 জন। মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা 39,096 জন এবং পাশের হার আমরা আগেই জানিয়েছি 51.54%। এর মধ্যে ছাত্রদের পাশের হার এবং সংখ্যা যদি আমি একটু জানাই, ছাত্রদের পাশের হার 46.83% এবং সংখ্যা 16,676 জন এবং ছাত্রীর পাশের হার 55.70% এবং সংখ্যা 22,420 জন। অর্থাৎ এখানে পাশের হারের দিক দিয়ে ছাত্রীদের সংখ্যা বেশি এবং জিপিএ 5 প্রাপ্ত মোট পরীক্ষার্থীর সংখ্যা 2,684 জন। এখানে জিপিএ 5 প্রাপ্ত ছাত্রের সংখ্যা 1,117 জন এবং জিপিএ 5 প্রাপ্ত ছাত্রীর সংখ্যা 1,567 জন। মোট কেন্দ্রের সংখ্যা ছিল 106টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 306টি এবং এখানে ব্রিফিংয়ে যেটি জানানো হয়েছে যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মোট 15টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এবং অন্যান্য বছরের চেয়ে অর্থাৎ গত বছরের তুলনায় কিন্তু ফলাফল এই শিক্ষা বোর্ডের বেশ খারাপ হয়েছে। এই হিসাবে আমরা প্রশ্ন করেছিলাম ময়মনসিংহ শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তার কাছে যে এই ফলাফল খারাপের আসলে কি কারণ। তিনি যে বিষয়টি বলেছেন যে এটি হচ্ছে যে শিক্ষা পড়াশোনার মান কিছুটা নিম্নগামী হওয়ার কারণে এগুলো হয়েছে এবং পিছিয়ে পড়া যে জনপদ রয়েছে বিশেষ করে চরাঞ্চল এবং যে দুর্গম এলাকা রয়েছে যে সেই এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা পর্যাপ্ত পড়াশোনার সুযোগ না পাওয়ার কারণেই কিন্তু এই ফলাফলের বিপর্যয় হয়েছে বা অন্যান্য বারের চেয়ে ফলাফল খারাপ করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যেটি বলেছেন তারা এ বিষয়ে উদ্যোগ নেবেন এবং সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডার রয়েছে যা পাঠদান মান বৃদ্ধি করা বা যে পদ্ধতিতে এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার মান বাড়ানো যায় সে। ময়মনসিংহের এইচএসসি ও সমান পরীক্ষার ফলাফল নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। আবারও রাকসু
নির্বাচন প্রসঙ্গ। রাষ্ট্র নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে আবারও যুক্ত হচ্ছেন আমিরুল বাপি এবং মিয়া আমিরুল। শুরুতে চলে যাব বাপির কাছে। বাপি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? চিত্র খুবই ভালো। ঠিক 9টায় ভোট শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে 9টার বেশ কিছু আগে থেকেই যারা ভোটার আছে, এখানকার শিক্ষার্থী যারা ভোটার, তারা লাইন দিয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমি এখন যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি, যে কেন্দ্রটির সামনে, সেটি হলো তৃতীয় বিজ্ঞান ভবন এবং এইখানে ভোট দিতে ঢুকেছে কিছুক্ষণ আগে ছাত্র দলের যে মনোনীত ভিপি প্রার্থী আবির, সে এই মুহূর্তে এখন এই ভবনের ভিতরে তার নিজের যে ভোটটি সেটি দিতে ঢুকেছে এবং আমরা লক্ষ্য করেছি যে এই প্রথমবার ভোট দিচ্ছেন এমন ভোটার কিন্তু অনেক আছেন, যার ফলে তাদের মধ্যে এক ধরনের যে উৎসাহ উদ্দীপনা এবং ঈদের যে আমেজ, উৎসাহের যে আমেজ, সেটি আমরা কিন্তু শুরু থেকেই লক্ষ্য করছি এবং আপনি আমার ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভিপি প্রার্থী, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এখন ভোট দিতে ঢুকছেন ভিতরে এবং তিনি এখন ভোটটা দিবেন। আমাদের সাথে কি আমরা তাকে ফলো করার চেষ্টা করছি এবং আমরা এর মধ্যে দেখেছি যে অন্যান্য প্যানেলের যেসব যারা প্রার্থী আছেন তারা নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং আমাদের সাথে জিএস প্রার্থী যিনি ছাত্রদলের, তিনি আমাদেরকে বলেছেন যে তারা তাদের নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী এবং এখন পর্যন্ত যে যতটুকু তারা দেখেছেন ভোটের পুরো পরিবেশ তাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে এবং মনে হচ্ছে যে তারা বলছেন যে সুষ্ঠু ভোট যদি ঠিকঠাক মতো হয় তাহলে তাদের যে প্যানেল আছে সেই প্যানেলে তারা জয়ের ব্যাপারে একেবারেই তারা আশাবাদী এবং তারা বলছেন যে তারা এই এতদিন ধরে যে কাজ করেছেন শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া এবং অধিকার নিয়ে, সেই অধিকারের বিষয়গুলো আসলে তারা তাদের যে ইশতেহার ছিল সেই ইশতেহার অনুযায়ী তারা পূরণ করার চেষ্টা করবেন যদি তারা জিততে পারেন। তারা বারবারই ভোটারদেরকে বলছেন যে তারা ভোট দিতে আসুক এবং তারা নিজেদের যে পছন্দের প্রার্থী আছে সেই প্রার্থীকে তারা ভোট দেখ এবং আমরা আসলে দেখেছি যে সকাল থেকেই একটা উৎসবমুখর পরিবেশ আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পরিমাণে তৎপরতাও আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে 1 নম্বর বিজ্ঞান ভবনে আছেন মিয়া আমিরুল, তিনি সেখানকার সবশেষ খবর জানাবেন। আমিরুল, আমরা তো তৃতীয় বিজ্ঞান ভবনে দেখলাম যে এখানে ছাত্রদলের ভিপি প্রার্থী ভোট দিতে হচ্ছেন, আপনার ওখানে আপনি কতটুকু কি দেখতে পেলেন? বাপ্পি, আপনি যেমনটি বলছিলেন আমি আপনার ঠিক উল্টা পাশটায় রয়েছি। আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগেই এখানটায় মূলত ছাত্রদল সমর্থিত প্যানেলের যে এজিএস প্রার্থী রয়েছে তিনি ভোট দিয়েছেন এবং তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটি বলেছিলেন যে এখন পর্যন্ত তারা পরিবেশ পরিস্থিতি ভালো দেখছেন এবং একই সাথে জানাতে চাই আমরা কিন্তু দেখেছিলাম যে ব্রাকসু যে নির্বাচন কমিশন রয়েছে সেই সাথে পর্যবেক্ষক যে একটি দল রয়েছে তারা কিন্তু প্রথমেই এই যে শেরেবাংলা হলের যে ভোটাররা রয়েছেন এই বিজ্ঞান ভবনেই যে ভোট হচ্ছে তারা কিন্তু সেটি পর্যবেক্ষণ করছেন এবং সেখানটায় যারা দায়িত্বরত রয়েছেন আমরা তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে মূলত এখন পর্যন্ত গত 1 ঘন্টায় এখানে প্রায় 10% মতো ভোট পড়েছে, কেন্দ্রটিতে প্রায় 900-এর উপরে ভোটার রয়েছে এবং একই সাথে আমরা সকাল থেকে বেশ কিছু কেন্দ্র ঘুরছিলাম, দেখছিলাম পরিবেশ পরিস্থিতি। সেখানটায় আমরা যেমনটি দেখেছি সুষ্ঠু হওয়ার কথা কিন্তু বলেছে। শুরুতে যেমনটি বলছিলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের কথা এবং এর আগে কিন্তু আমরা কথা বলেছিলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের অন্য আরেক প্রার্থীর সাথে, এজিএস প্রার্থী এশা, তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছিলেন ভোট দেওয়া শেষে। আমরা যেমনটি জানতে পেরেছি তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে এখন পর্যন্ত ভোটের যে সার্বিক পরিবেশ পরিস্থিতি সেটি সুষ্ঠু রয়েছে এবং বলা চলে আমরা ক্যাম্পাস জুড়ে বেশ কিছু জায়গা ঘুরছিলাম, দেখছিলাম যে শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে মূলত তাদের যে 35 বছর পর যে একটি চাওয়া পাওয়া ছিল তারা সেটির ইতিহাসের অংশ হতে পেরে তারা বেশ উচ্ছ্বাসিত আমাদেরকে
সে বিষয়টি জানিয়েছেন। এবং একই সাথে যেমনটি কথা বলছিলেন, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিযুক্ত যারা আছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাসে বেশ সরব রয়েছেন এবং বলা চলে এখন পর্যন্ত কোনো ধরনের ভোট কারচুপি কিংবা কোনো ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগের বিষয় কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি, যেহেতু আমাদের বেশ কিছু টিম এখানকার কাজ করছে। আমি নিজেও বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। শুরুতে আমি যে বেগম খালেদা জিয়া হলের যে ভোটাররা রয়েছেন সেখানটায় সেই কেন্দ্র দেখেছিলাম। বলা চলে একেবারে কোষাধ্যক্ষের কার্যালয় থেকে যে স্বচ্ছ ব্যালট বাক্স থেকে শুরু করে যে অমোচনীয় কালি, বলা চলে মানে ভোটের যে স্বচ্ছতার যে দিকটা সেটি কিন্তু নির্বাচন কমিশনের যারা কর্মরত রয়েছেন, প্রিজাইডিং অফিসার রয়েছেন, সেই সাথে অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু সেটি নিশ্চিত করার জন্য বলেছেন। এবং একই সাথে আমরা দেখেছিলাম যে পোলিং এজেন্ট যারা রয়েছেন তাদেরকে কিন্তু বেশ কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে কিংবা তারা কিন্তু সেই হিসেবে তারা কিন্তু কাজ করছেন। এবং বলা চলে নির্বাচন ঘিরে আজকে রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী। প্রায় ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ পেল নির্বাচিত প্রতিনিধি। ২৬টি পদের মধ্যে ভিপিজিএস সহ ২৪টি পদে বিপুল ভোটে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। আর এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। ভোর ৫টার দিকে চাকসুর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে প্রতিক্রিয়া জানাতে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করবে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিস্তারিত প্রতিবেদনে। রাত গড়িয়ে ভোর, সবার চোখে মুখে ক্লান্তির ছাপ, তবুও অপেক্ষা। অবশেষে এলো মাহেন্দ্রক্ষণ। মঞ্চ থেকে ঘোষণা আসতেই আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা। এই দৃশ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার। দীর্ঘ ৩৫ বছর পর বুধবার অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসই যেন তাদের আকাঙ্ক্ষা পূরণের প্রতিফলন। ভোর ৫টার দিকে চাকসুর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে, যেখানে ২৬টি পদের মধ্যে ভিপিজিএস সহ ২৪টিতে নিরঙ্কুশ বিজয় পায় ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। বাকি দুটির মধ্যে এজিএস পদে ছাত্রদল এবং সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে বিনির্মাণ ঐক্য প্যানেলের প্রার্থী জয়ী হন। ভিপি পদে শিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি পান ৭,৯৮৩ ভোট। ছাত্র শিবিরের জিএস প্রার্থী সাইদ বিন হাবিব পেয়েছেন ৮,০৩১ ভোট। আর ছাত্রদলের এজিএস প্রার্থী সাফায়াত হোসেন পেয়েছেন ২,৬৪৯ ভোট। এ সময় বিজয়ীরা ইশতেহার বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেন। প্রত্যেকটা প্রতিবন্ধী শিক্ষার্থী আজকে খুবই আপসেট। তারা ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করেও ব্রেল পদ্ধতিতে আজকে আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিদ্যমান সমস্যা, যেমন আমি ভেবেছি যে শাটল ট্রেনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য 2টি সংরক্ষিত সিট যেন রাখা যায়, এই ব্যাপারটা নিয়ে কাজ করব। চাকসুর সভাপতি হলেন উপাচার্য মহোদয়, আর চাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন, এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি। তিনি ৭,৯৮৩ ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। বিপুল এই জয়ে উচ্ছ্বসিত ছাত্র শিবির সমর্থিতরা। এ সময় তারা স্লোগান আর আনন্দ মিছিলে মেতে ওঠে। দীর্ঘদিন পর দীর্ঘ ৩৬ বছর ক্যাম্পাসে চাকসু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে শিবিরের ভূমিধ্বস জয় হয়েছে। এই জয় আমরা খুবই উচ্ছ্বসিত। যে সকল ভাই বোনেরা আমার উপর আস্থা রেখে ভোট দিয়েছেন তাদের মূল্যবান ভোটটি আমি আমানত হিসেবে মনে করে কাজ করার চেষ্টা করব সর্বাত্মকভাবে। কয়েকটি প্যানেলের ছোটখাটো কিছু অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে চাকসু নির্বাচন বহুদিন পর প্রাণ ফিরিয়ে এনেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সকল প্রস্তুতি থাকলেও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ না হওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এনসিপির দাবি, সনদ বাস্তবায়ন পদ্ধতি ঘোষণা না হলে সনদ সই দলগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরি করবে। জামায়াতে ইসলামী বলছে, বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট না করে সই হলে জটিলতা বাড়বে। এদিকে বিএনপির দাবি, সনদ স্বাক্ষরের মাধ্যমে দলগুলোর সকল অনিশ্চয়তা কাটবে। দলগুলোর এমন বিপরীতমুখী বাস্তবতাকে সামনে রেখেই সনদ সই অনুষ্ঠানকে ইতিহাসের সন্ধিক্ষণ বলছে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে।
17ই অক্টোবর বহুল প্রতীক্ষিত জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে মহান জাতীয় সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায়। বিএনপি, জামায়াত, এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী প্রায় সবগুলো রাজনৈতিক দল ও বিশিষ্টজনরা অংশ নেবে এই স্বাক্ষর অনুষ্ঠানে। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রশ্ন হলো, একদিন বাদেই যখন এই জুলাই সনদে স্বাক্ষর হচ্ছে, তখন সনদ ঘিরে সকল শঙ্কা কাটল কিনা? এ প্রশ্নের উত্তরেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জুলাই সনদের বাস্তবায়ন ঘিরে যে অনিশ্চয়তা রয়ে গেছে সেটা স্বীকার করে নিলেন। তবে দলগুলো বরাবরের মতো আন্তরিক থাকলে ভবিষ্যৎ কোনো সংকটকেই গুরুত্বপূর্ণ মনে করছেন না তিনি। যে কোনো প্রক্রিয়ায় এক ধরনের অনিশ্চয়তা তো থাকেই, সেই অনিশ্চয়তাটা কি আছে? সামান্যতা আছে, সেটাকে অস্বীকার করার কোনো কারণ নেই। আশা করি যে যেহেতু সনদের ব্যাপারে ভিন্ন মতগুলো যেগুলো আছে সুনির্দিষ্ট প্রস্তাবে সেগুলো সন্নিবেশিত হয়েছে, সেগুলো সুনির্দিষ্টভাবে লেখা হয়েছে, ফলে আমি শঙ্কার জায়গাটা খুব গুরুত্ব দিয়ে বা গুরুতর বলে মনে করছি না। এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতার দাবি, বাস্তবায়ন পদ্ধতি ঘোষণা না করে সনদে সই রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরি করবে এবং একে সরকারের তরফ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণাও বলছেন তিনি। স্বাক্ষর নিয়ে পরবর্তীতে এসে বাস্তবায়ন পদ্ধতি সরকার স্পষ্ট না করে ধোঁয়াশার মধ্যে রেখে দিল এবং এটি তখন রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা টানাটানির মতন অবস্থা তৈরি করবে। এটা যদি বাস্তবায়ন পদ্ধতি সঠিকভাবে বাস্তবায়ন করা না হয় এবং একই সাথে এটার যে আদেশ দেওয়া হবে সে আদেশের ভাষা যদি আপনার আগে রাজনৈতিক দলগুলোর কাছে স্পষ্ট করা না হয়, তাহলে এটি একটি রাজনৈতিক প্রতারণার মতন হবে। জামায়াতে ইসলামীর নেতারা কমিশন কর্তৃক চূড়ান্ত সনদকে অস্পষ্ট দাবি করে বলেন, সনদ বাস্তবায়নের বিষয়গুলো স্পষ্ট না করে স্বাক্ষর হলে নতুন করে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হবে। বল এখন সরকারের কোর্টে, ওনারা ঠিক করবেন যে গণভোটটা কি এখন হবে না কখন হবে, না গণভোট ছাড়া কোনো কিছু ওনাদের কাছে আছে। আমাদের জানা মতো এর বাইরে আসলে কোনো কিছু নাই। একটা ইউনিফর্ম জায়গায় হয়তো দলগুলো এসে যেতে পারে, তাহলে ক্রাইসিস থামবে। তা না হলে তো একটু জটিলতা হয়ে যাবে। কেউ যদি বলে আমার এটা না হলে আমি সই করব না, দিস ইজ দ্য প্রবলেম। এদিকে বিএনপির বর্ষিয়ান এই নেতা বলছেন, সনদে সই হয়ে গেলে রাজনৈতিক জটিলতা কমে আসবে। সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দলগুলোর ভিতর যে আস্থার সংকট আছে সেগুলো কাটবে বলে মনে করছেন তিনি। সকল দলের সাথে আলাপ আলোচনা করে একটা এই সিদ্ধান্তে আসছে, তাই এখানে আর কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব হবে না বলে আমার বিশ্বাস। যখন এই জুলাই সনদ দস্তগত হয়ে যাবে তখন তো এটা লিপিবদ্ধ থাকবে এখানে, তাই এরপরে আমার মনে হয় কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব আমার মনে হয় কারো থাকবে না। শেষ মুহূর্তে এসেও রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান দেখা গেলেও কমিশনের সহসভাপতি সনদ সই অনুষ্ঠানকে দেখছেন ইতিহাসের সন্ধিক্ষণ হিসেবে। এ সনদের মধ্য দিয়েই বাংলাদেশ টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করবে বলেও মনে করছেন তিনি। অতীতের যে তিনটা ঘটনা আমি বললাম, সেক্ষেত্রে 90-এ এক ধরনের ঐকমত্য থাকলেও জনগণের আন্দোলনের বাইরে রাষ্ট্র ক্ষমতা চেঞ্জ করার ব্যাপারে বা রাষ্ট্রীয় কাঠামো চেঞ্জ করার ব্যাপারে আমরা কিন্তু তাদের সাথে কথাবার্তা বলি নাই। কয়টা দলের সাথে কথা হয়েছিল সেদিন, কীভাবে আলোচনা। আজকে দেখুন সকলে আমরা যুক্ত আছি, আপনারা কথা বলছেন, আমরা কথা বলছি। তাহলে এই যে জায়গাটা, এই প্রশ্নটা আপনাকে, আমি এটাকে সন্ধিক্ষণ মনে করি। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে অনিশ্চয়তা থাকলেও সেটি আলাপ আলোচনার মাধ্যমেই সুরাহা হওয়া সম্ভব, আর এ সম্ভাবনাই জুলাইয়ের ঐক্যকে শক্তিশালী করবে বলে মনে করছে দলগুলো। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে আরও 2-1 দিন রাখা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। ডাক্তার জাহিদ জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য সহ সার্বিক খোঁজ রাখছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত সানি মৃধার প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে রাজধানীর এভার কেয়ারে স্বাস্থ্য পরীক্ষা করছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বুধবার রাত 12:15টার দিকে রাজধানীর এভার কেয়ারে আসেন তিনি। পরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক সহ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার
AZM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে। তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আরও 2-1 দিন রাখা হতে পারে এবং উনি মোটামুটি এখন যে অবস্থায় আছে আমরা আশাবাদী যে হয়তো মেডিকেল বোর্ড আগামী 1-2 দিনের মধ্যেই হয়তো ওনাকে আবার বাড়ি যাওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত সময়ে খালেদা জিয়াকে হয়রানি করা হয়েছে উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, আওয়ামী সরকারের আমলে খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, ফলে বর্তমানে পরিস্থিতি একটু জটিল হয়ে পড়েছে। যখন উনি জেলখানায় ছিলেন এবং চিকিৎসাটা রেস্ট্রিক্টেড ছিল, দেশে বা বাইরে চিকিৎসা করার ব্যাপারে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল, তখন আমরা যথাযথ চিকিৎসা যেটি ওনার পাওয়া উচিত সেটি অনেক ক্ষেত্রে আমরা করতে না পারার কারণেই। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৃহস্পতিবার আরও পরীক্ষা নিরীক্ষা করার পর বোঝা যাবে তার বর্তমান পরিস্থিতি। নিকট আত্মীয়রাও সার্বক্ষণিকভাবে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবেই ওনার চিকিৎসার ব্যাপারে এটা ওখান থেকেই তদারক করেন। এর আগে 11:15টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতাল আনা হয় বিএনপি চেয়ারপারসনকে। এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত বুধবারও রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। চলতি বছরই লন্ডন থেকেও চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। সানি মৃধা, এখন, ঢাকা। রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদাম ও কারখানায় আগুনের ঘটনায় 16 শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও 13 জন নিখোঁজের অভিযোগ করছে স্বজনরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আরিফ, নিখোঁজ আর কারো সন্ধান মিলেছে কিনা জানাবেন, আর বিষাক্ত রাসায়নিক সরাতে কত সময় লাগতে পারে? ইতিমধ্যেই 46 ঘন্টার বেশি সময় পার হয়ে গিয়েছে, কিন্তু আগুন কিন্তু নেভে নেই। ধোঁয়া উঠছে এবং এই যে বিষাক্ত ধোঁয়া আপনি দেখতে পাচ্ছেন, আমরা মাস্ক পরে আছি, তার মানে এখানে রূপনগরের আশপাশের যে এলাকার মানুষ বাসিন্দা রয়েছেন তারা যদি এই ধোঁয়া নিঃশ্বাসের সাথে ভেতরে যায় সেক্ষেত্রে লাংস এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে এবং স্কিনের ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন হাসপাতাল। এছাড়া আমরা এখানে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তারা পানি ছিটিয়ে যাচ্ছেন নির্বিচ্ছিন্নভাবেই, কিন্তু কোনোভাবেই যেহেতু কেমিক্যালের আগুন কোনোভাবেই নেভানো যাচ্ছে না এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারাও এখন পর্যন্ত পরিপূর্ণভাবে ভেতরে ঢুকতে পারেননি, কারণ এই যে কেমিক্যালের আগুন কোথায় কি অবস্থায় আছে সেটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং পানি কিছুক্ষণ আগে শেষ হয়ে গিয়েছে। এখানে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করছে নির্বিচ্ছিন্নভাবে। যারা নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে কাউকে এখনো শনাক্ত করা গেছে কিনা অথবা নিখোঁজের যে অভিযোগ সেই অভিযোগ নিয়ে কেউ কিন্তু থানায় যাননি এমনটা বলছেন কর্তৃপক্ষ। তবে বিভিন্ন ধরনের স্বজন কেউ কেউ এখানে ভিড় করেছিলেন, তারা বলছেন যে তাদের স্বজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন এমন অভিযোগ কিন্তু স্বজনদের পক্ষ থেকে রয়েছে। আর আপনি নিশ্চয়ই জানেন যে এখন পর্যন্ত এখান থেকে 16 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 10 জনের পরিচয় শনাক্ত হয়েছে, 6 জনের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তবে শেষ পর্যন্ত কতক্ষণ লাগবে এই আগুন নেভাতে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আশপাশের যে বাড়িঘরগুলো রয়েছে সেখানের সেপটিক ট্যাঙ্কের যে পানি রয়েছে সেই পানি দিয়েই এখন পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে দূরে ধোঁয়া ইতিমধ্যেই উঠছে। এই যে ধোঁয়াটি কিছুক্ষণ আগে আমরা এখানে দাঁড়ানো ছিলাম, বাতাসের কারণে সেই ধোঁয়া এসে আমাদের মুখে লেগেছে এবং সেই ধোঁয়ার কারণে আমাদের কিন্তু মাস্ক ব্যবহার করতে হয়েছে। এখানকার পরিস্থিতি মোটামুটি এখন পর্যন্ত স্বাভাবিক বলা যায়, উৎসুক জনতা সবকিছু মিলিয়ে, কিন্তু এই যে বিষাক্ত ধোঁয়ার কারণে এলাকাবাসীকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যাতে দরজা জানালা আটকে তারা থাকেন এবং কোনো অবস্থাতেই এই ধোঁয়া বাসার মধ্যে ঢুকতে না দেন এবং যারা এই এলাকার রয়েছেন তাদের মাস্ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস। মিরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ। বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দাবিতে 5ম দিনের আন্দোলনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা দাবি না মানলে আজ চাকরি জাতীয়করণের এক দাবিতে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করবে আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে আছেন সহকর্মী বাজিদ সাদ, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাদ, পদযাত্রা কর্মসূচি কখন শুরু করবেন শিক্ষকরা আর কি বলছেন তারা? পদযাত্রা কর্মসূচি যেটি রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে সেটি 12টায় শুরু হবার কথা রয়েছে, তবে
এই মুহূর্তে শিক্ষকদের 10 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করার জন্য। যদিও এর আগে বেশ কয়েকবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠকের প্রস্তাব এসেছিল, কিন্তু সেটি তারা প্রত্যাখ্যান করেছেন। তারা বলছিলেন যে এর আগেও শিক্ষা উপদেষ্টা তাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাস দেওয়ার পরও তাদের সেই কথা মানেননি এবং না মেনে তাদের যে মূল দাবি ছিল, মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতা দেওয়ার যে বিষয়টি, এটি শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি মেনে নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তাদেরকে মাত্র 500 টাকা বাড়ানো হয়। এর প্রতিবাদে মূলত তারা প্রেস ক্লাবের সামনে গত রবিবারে আন্দোলন করছিলেন। ঠিক তার মধ্যে পুলিশি হামলার হয় এবং তার প্রতিবাদে তারা শহীদ মিনারে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সেই সঙ্গে সঙ্গে কর্মবিরতি তাদের চলছে টানা 4র্থ দিনের মতো এবং 5ম দিনের মতো তাদের আন্দোলন চলছে। এবং এর মাঝে তারা মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেন এবং গতকালকে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেন এবং তারা বলছেন যে তাদের প্রজ্ঞাপন যতক্ষণ না পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন। এবং তার প্রেক্ষিতে মূলত আজকে তারা পদযাত্রা, সেটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে সেটি ঘোষণা দিয়েছেন 12টার সময়। তবে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সেটি সময় লাগতে পারে, 1 ঘন্টা দেরি হতে পারে, কিন্তু সেখানে আসলে তারা অনড় থাকবেন। যদি শিক্ষা উপদেষ্টার সঙ্গে যেই বৈঠকে কিছুক্ষণ আগে তারা গিয়েছেন সেই বৈঠকটি যদি ফলপ্রসূ না হয়, অর্থাৎ তাদের যে দাবি রয়েছে সেই দাবি যদি মেনে নেওয়া না হয়, সেক্ষেত্রে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করবেন। এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ। 5ম দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী বায়েজিদ সাদ। ইসরায়েল ফিলিস্তিন বন্দি বিনিময় চুক্তির অধীনে আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। স্থানীয় সময় বুধবার রাতে রেড ক্রস সোসাইটির কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বাকি মরদেহ উদ্ধারে বিশেষ সরঞ্জাম ও সহায়তার প্রয়োজন হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। আর ইসরায়েল জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপের 28 জিম্মির মরদেহ ফেরত না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতির পরবর্তী ধাপ শুরু হবে না। পাশাপাশি যুদ্ধবিরতি ভেস্তে গেলে হামাসকে পরাজিত করতে ব্যাপক পরিকল্পনা প্রস্তুত করতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।